আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বুধবার, আমাদের সকালবেলার খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে। এখন বেজে গেছে 1টার মতো। আমি বাবুকে ঘুম পাড়ায় দিছি, চলে আসছি রান্না করতে, কারণ আজকে আম্মুকে নিয়ে যাব হসপিটালে। তো সেই জন্য ঝটপট এখন যদি রান্নাটা করে ফেলি, তাইলে আর আমাকে বাসায় এসে রান্না করার পেরেশানিটা নিতে হবে না, আর বাবুর বাবার উপরেও চাপ পড়বে না। তো রান্না যেহেতু করছি, আপনাদের সাথে একটু গল্প করি। গল্পটা আমার ভার্সিটি লাইফের একটা ক্লাসকে কেন্দ্র করে। তো এখন আমি ভার্সিটিতে উঠেছি সবে, তার কত হবে, বছর 6 আগের কথা। ক্লাস করছি, তো একবার এক প্রফেসর আমাদের ক্লাস নিতে আসলো। সেই স্যারের সাথে সেদিনই আমাদের প্রথম ক্লাস। তো তেমন আর পড়ালো না, বলল শোনো, জীবন নিয়ে কিছু কথা বলি। তো স্যার বলছিল আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো বিশ্বস্ত লাইফ পার্টনার। এই কথা শুনে আমরা ভাবলাম, এ বাবা, পড়াবে কম্পিউটার নিয়ে, এখানে আবার লাইফ পার্টনারের ভূমিকা কী? প্রচণ্ড বিরক্তি সহকারে আমরা কথাগুলো তার শুনতেছিলাম। মানে ওই বয়সে যা হয় আর কি, স্যার বলেই যাচ্ছে, আমরা শুনেই যাচ্ছি, ব্যাপারটা এমন হয়েছে আর কি। তো এদিকে না বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি ভাবলাম আম্মুকে আবার কেমন করে নিয়ে যাব আজকে, যে বৃষ্টি হচ্ছে, তারপরে যদি বৃষ্টিটা ছাড়ে, এখনও তো অনেক সময় আছে, সিরিয়াল সেই 7টার দিকে, তো সমস্যা হবে না, এর মধ্যে হয়তো বা বৃষ্টিটা থেমে যাবে। তো যেইটা বলছিলাম আর কি, স্যার বলল ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলেই সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি। অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হলো একজন ভালো জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকা পয়সার জন্য আমরা যেমন মরিয়া হয়ে উঠি, তার চেয়ে বেশি মরিয়া হয়ে ওঠা উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য। দুনিয়াবি সকল চা পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত ভালো জীবনসঙ্গী। স্যার এত সুন্দর করে বলতেছিল, তো না শুনে, মনোযোগ না দিয়ে আসলে উপায় ছিল না। তো আস্তে ধীরে স্যারের কথাগুলো আসলে শুনতেছিলাম, বোঝার চেষ্টা করতেছিলাম, তবু অতটা ভালো মতো তখন বুঝি নাই। তো স্যার আরও বলল, তোমাদের জীবনসঙ্গীর ওপরে নির্ভর করবে তোমাদের বাকি জীবনটা, ফুলের মতো হবে স্বচ্ছ সুন্দর, নাকি বীভৎস। তখন তো বয়স অল্প, এত কথা আর কি বুঝি, মানে বলা চলে মাথার উপর দিয়েই গেল কথাগুলো। কিন্তু ঠিক মানে বছর 6 পর আস্তে ধীরে এখন অনুভব করি কথাগুলোর, স্যার সেদিন কি বোঝাতে চেয়েছিল, আর কেনই বা বলেছিল এই কথাগুলো। এই কথাগুলো বলার একটাই কারণ, আমরা তো 4 বোন, তো এক বোন তো মারা গেছে, আর আছি 3 বোন। তো 3 বোন তো বিভিন্ন জায়গায় আছি, কেউ পঞ্চগড় আছে, কেউ পাবনা আছে, আমি ঢাকাতে আছি। তো আম্মু তো প্রচণ্ড রকমের অসুস্থ। তো আমরা 4 বোন বা 3 বোন ছাড়া আমরা আসলে আম্মুকে দেখার কেউ নাই। এটা সত্যি কথা, আব্বু আম্মুকে দেখার কেউই নাই। তো যদি একটা সাপোর্টিভ হাজবেন্ড আমাদের 4 বোনের না হতো, তাহলে আমার বাবা মার অবস্থাটা কী হতো। আমি জানি বাবুর বাবার অফিসে অনেক প্রেশার, অনেক চাপ, তারপরে ঈদের আগে প্রচণ্ড প্রেশারে থাকবে বেচারা। তারপরেও গত রাতে বলার সময় সে আমাকে আশ্বস্ত করলো যে না, সে কোনোভাবে ম্যানেজ করে চলে আসবে। যদিও তাকে দিনে একবার আমি মনে করায় দিলাম যে যদি ভুলে যায় বা কাজের চাপে যদি মনে না থাকে, তো তখনও সে আমাকে আশ্বস্ত করলো যে সে আসবে। তো আমি তো সেই আশা নিয়ে এখন রান্নাবাড়ি সব কমপ্লিট করতেছি। তো এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে, ইলিশ মাছ, আর একটু বাবুর জন্য ভাত তুলে দিলাম, যাতে ওর বাবার এসে ভাতটা রান্না না করতে হয়, ওকে ঝটপট একটু খাওয়াই দিতে পারে। আর এদিকে আমার ইলিশ মাছটাও আপনাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট শেষ। আর এটাকে আমি ঝোল শুকাবো না, কারণ আমাদের এটুকু লাগবে, না হলে আবার আমাকে এসে ভর্তা টর্তা কিছু একটা করে নিতে হবে। বাবুর বাবা চাইলে আমাকে না করতেই পারতো, আমাকে যেতে দিতে নাই চাইতে পারতো, সে না করলে তো আর আমি যেতে পারতাম না। এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, উঠে বেসিনের পাইপ খুলে সব পানি টানি বের করছে, আবার জামা কাপড় দিয়েও মোছামুছি শুরু করছে। তো ইতিমধ্যে তার বাবাও চলে আসছে, এখন বাজে 5:30টার মতো। আমি এদিকে রেডি হয়ে বের হয়ে গেছি আপুর বাসার উদ্দেশ্যে। সত্যি বলতে কি জানেন, লাইফে যে বাইন্ডিংসগুলো ফ্যামিলিতে ছিল, যেমন এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা সব ফ্যামিলিতেই করে, এটা ভালোর জন্যই করে। তো সেইগুলো না আমি আমার হাজব্যান্ডের কাছে এসে একটা কিছু চাইলে, আবদার করলে, সেইটা আমি না পাই না। হ্যাঁ, তুমি করো, আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, এই ব্যাপারগুলো না আমার কাছে অনেক ভালো লাগে। আমার নিজেকে স্বাধীন মনে হয়, আর আমার কাছে মনে হয় কি আমার লাইফটা বোরিং না,
বা আমি যে জীবনসঙ্গীটা পাইছি সে হচ্ছে ওই রকম সাফোকেটেড টাইপের না যে আমাকে একটা ব্রিদিং স্পেস নিতে দিচ্ছে না। তো এই জন্য এই কথাগুলো শেয়ার করা। আর ওই যে স্যার যে কথাগুলো বলছিল ওই কথাগুলো মাথার মধ্যে নিলাম, নেওয়ার পরে মিলাইলাম যে হ্যাঁ আসলেই তো তাই। মানে জীবনসঙ্গী বা লাইফ পার্টনার যদি যদি সাপোর্টিভ না হয় তাহলে তো সেই লাইফটা আসলে একদম বীভৎস হয়ে যায়। আপনি যদি সারাদিন পর এসে শান্তি না পান, মানসিক শান্তি যদি না থাকে তাহলে তো সমস্যা। তো এই তো আপুর বাসায় আমি অলরেডি চলে আসছি। আমার ভাগ্নি সে অনেক বড় হয়ে গেছে কিন্তু তেনা খাওয়া ছাড়ে নাই, তবে তার একটু প্রমোশন হয়েছে। আগে সে তেনা খাইতো, এখন আবার জামা খায়। তা ওর অনেক ছোটবেলা থেকে অভ্যাস। ওকে 6 মাসে রেখে যখন আপু কিডনি অপারেশন করে তখন থেকে তার এই অভ্যাসটা হয়েছে। ও 2-1 দিন মায়ের বুকের দুধ পায়নি আর তখন থেকে সে তেনা খাওয়া শুরু করছে। তো এদিকে আমি বাসায় এসে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, দুপুরবেলা আমি তেমন একটা খাই নাই। তো এসে আম্মু দেখি যে এখানে চিকেন ফ্রাই করে রাখছে আর একটু খিচুড়ি করে রাখছে, তো ওইটা দিল, ওইটা এখন ঝটপট খেয়ে নিব। মানে একদম পেটের মধ্যে সুসা দৌড়াচ্ছে। আর এই বাসায় আসছি, আম্মু তো আমি জানি আগে থেকেই করে রাখবে কিছু একটা, এই মানে লোভেই আরও কিছু খাওয়া দাওয়া করি নেই। এদিকে বুড়ি লুকায় লুকায় দেখতেছে আমি কোথায় আছি, মনে করছে যে আমি ভাইয়ার কাছে বসে আছি, এই জন্য সে চুপি চুপি আমাকে দেখতেছে। দেখার তো কারণ আছেই, কারণ আমি যে ওই যে বলবো পড়তে বসো সেই জন্য তারা আমাকে দেখতেছে ওইভাবে। তো এদিকে এসে আমি আমার ছেলের খাতাগুলা দেখতে বসছি। ওই যে আপনাদের তো মনেই আছে যে ওদের বাসায় আমি কয়েকদিন ছিলাম ওদের পরীক্ষার জন্য, তো সেই রেজাল্টগুলাই দিছে। তো তার খাতা দেখানোর আগে আবার তার কাছ থেকে কিন্তু পারমিশন নিয়ে নিচ্ছি যে আমি কি তোমার এই খাতাগুলার একটু ভিডিও করতে পারি। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে করো। সে তো আর এত কিছু জ্ঞান গরিমা তার নাই যে সে কম পাইছে নাকি বেশি পাইছে এইটা দেখলে কি হবে বা আমি লজ্জা পাবো। তার মাথায় সারাদিন শুধু মোবাইল আর গেম। তো তার মধ্যে আর ওই জিনিসটা আসে না, এজন্যই সে খুব চটপট আমাকে উত্তর দিয়ে দিল যে নাও দেখো সমস্যা নেই। আর এদিকে ওই যে উকি ঝুঁকি মারতেছিল ওইটাকেও নিয়ে এসে বসাইছি পড়াইতে, যে পড়, এখনও আমার আম্মুকে নিয়ে যাওয়া দেরি আছে, তো এই সুযোগে তোদেরকে একটু পড়ায় রেখে যাই। কারণ তাছাড়া তো আবার সেই ঈদের পরে পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন এসে আবার পড়াইতে বসানো মানে তখন আবার দেখা যায় অনেকটা গ্যাপ হয়ে যায় আমার, আমি বুঝতে পারি না, মানে একটা কন্টিনিউ যে একটা জিনিস থাকে না ওই জিনিসটা হয় না। তো আলহামদুলিল্লাহ ছেলে যা রেজাল্ট হয়েছে তাতে আমি খুব খুশি না হলেও খুব অখুশিও হই নাই, কারণ ওই যে পরীক্ষার 15 দিন আগে এসে পড়ানো, তাতে যেই সে 25-এর মধ্যে 24-25 এগুলা পাইছে, এটাই তো আমার কাছে অনেক হীরা রত্ন জহরতের চাইতেও বেশি কিছু। যদি গাইড দেওয়ার লোক থাকতো ঠিক মতো তাহলে তো আর এই প্রবলেমটা হতো না। তো যাই হোক, এইখানে মেয়েটা তার স্টাইলে না কি পড়তে বসছে, সে এইভাবেই পড়ে চেয়ারের মধ্যে পা দিয়ে, মানে যত পড়ার সময় দুষ্টামি বুদ্ধি তাদের মাথায় আসে। আর আমি তো আমার ছেলেটাকে এবার নিয়ে আসি নাই, ওর বাবার কাছে রেখে আসছি, তো বারবার বলতেছে আরিত কোথায়, আরিত কোথায়। এদিকে আমার ভাস্তি রান্না বসায় দিছে চুলায়, রান্না করতেছে, ডাল আর মাছ করবে। তো রান্নাটা করতে থাক, আজকে আর ওকে কোনো রকমের হেল্প করতে পারলাম না, কারণ এখনই আম্মুকে নিয়ে বের হইতে হবে। আর যেহেতু ডাক্তার বসে 3টা থেকে, তো এতক্ষণ আম্মুর সিরিয়াল 18 নম্বর সিরিয়াল, তো হয়তো বা সিরিয়াল আমরা চলেও আসছি বা হচ্ছে শেষও হয়ে গেছে, এমনও হইতে পারে। যাওয়ার আগে অবশ্যই একটা আবার ফোন করে যেতে হবে যে ডাক্তার আসছে কি না। তো এদিকে আমি আবার এর মধ্যে ফোন দিয়ে নিলাম, তো এখনও ডাক্তার আসে নাই, তাইলে যে কত রাত আজকে হবে আল্লাহই জানে। তো ভালোই হলো, বাবুদেরকে আর একটু সময় দেওয়া যাবে। বাবুদেরকে পড়ানো টড়ানো শেষ করে 7:30টার দিকে আমরা হসপিটালে এসে বসলাম। এসে শুনি ডাক্তার এখনও আসে নাই, জ্যামের মধ্যে আছে। তো এই একটা না প্রবলেম, মানে ডাক্তার দেখাইতে আসলে নাই জ্যামে থাকে, নাই ওটিতে থাকে, নাই এই প্রবলেম, নাই সেই প্রবলেম। তো খুবই সমস্যা। আর এদিকে আম্মু আমার পাশে বসে থেকে বলতেছে আমি অনেক শুকায়ে গেছি, খাওয়া দাওয়া ঠিক মতো করি না, চুল পেকে যাচ্ছে, চেহারার কি কোনো যত্ন টত্ন নেই না। তে আম্মুকে বললাম কি আর ভাবে যত্ন নিব, খাইতেই তো পারতেছি না, রান্নাই করতে পারি না, তার আবার কিসের চেহারার যত্ন। তো আম্মুর কথা শুনে আমি আবার সত্যি সত্যি একটু দেখতেছি আমার চুল আবার কোথায় পাকছে। তো এদিকে আম্মু ডাক্তার তো দেখানো প্রায় শেষের দিকে, তো আম্মু তো মহা খুশি, ডাক্তার মা মা করে কথা বলছে। ডাক্তাররা যদি একটু মন খুলে কথা বলে, কথা শুনতে চায়, মা বলে, তাতেই রুগী অর্ধেক সুস্থ হয়ে যায়। যা যা ওষুধ লাগবে সব কিছু কিনে মায়ে ঝিয়ে উঠে পড়লাম।
গেলাম রিকশায়, এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। নামাই দিয়ে আমি বাসায় চলে যাব। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।